অত নড়িস না, দেখোস না হাতে সুই ঢুকায় রাখছে কত বড় একটা। তুজা শান্ত একদম, চোখ মুখ শুষ্ক, ঠান্ডা গলেই বলল। তুমি হারারাত জায়গা আছো কেন? পেশার বাইরে যাইব তো। মেহেরচান কেঁদে ফেলল। আল্লাহ, আমার মরণ দেয় না কেন? আমার এডি আর ভাল লাগতেছে না। তোর হঠাৎ কইরে কি হইল রে ভাই? তোর তো সহজে অসুখ হয় না। তুজা নিশ্চুপ, চোখের পাতা স্থির, কানিস বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। দাদি, আমার বুকটার মধ্যে খুব পড়ে। মেহেরচানের হাত নিজের বুকে ধরে বলল। এই যে এইখানে এইখানে বড় পড়ে। একটু বিশ্রাম নে, ভালো লাগবে। শুইয়া থাকলে আমার অসুখ বাড়বো দাদি। আমার এগুলা খুইলা দিতে কও। আমি হাওরের পাড় দিয়ে একটু হাইটে আসি। অহন গুরন লাগবো না। তুজা চেঁচাতে শুরু করলো। এই বালের ডাক্তার, খুলে সব। আমি সব পরে থাকতে পারবো না। তুজা হাতে থাকা স্যালাইনের লাইন একটানে খুলে ফেলল। সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। উঠে বেরিয়ে আসলো বাইরে। ডাক্তার বারণ করলো ওকে আটকাতে। তুজা বাইকে করে মানিককে নিয়ে গেল হাওড়ের পাড়ে। কনকনে বাতাস, তুজার গায়ে শার্টের ওপর শুধু দেশি তাঁতিদের বানানো মোটা একটা শাল। চুলগুলো বাতাসে উঠছে, মাসায় বসে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। হঠাৎ মানিককে বলল। মাইনকা। জি ছোট সাহেব। তুজা বিরক্ত হয়ে বলল। তোরে কতবার কইছি ওইসব বালসাল আমারে কবি না, আমারে ভাই কবি। আচ্ছা ভাই। তুজা সিগারেটে আরেকটা টান দিয়ে বলল। আমি মেলা খারাপ, তাই না? মানিক হাসলো। কেটা কইছে ভাই? আপনি মেলা ভালা মানুষ, মেলা ভালা। তুজা ঠোঁট বাঁকিয়ে মাথা নেড়ে বলল। না রে, আমি মেলা খারাপ। তয় আমি এত খারাপ আসিলাম না রে মাইনকা। আমি বহুত ভালো আছিলাম ছোটকালে। মায় কইছে। আমি কেন এত খারাপ হইলাম কইতে পারস? না ভাই। তুজা বাঁশের চটার মাসালের উপর টান টান হয়ে শুয়ে পড়ল। আকাশের দিকে তাকিয়ে হাসে। মানিকের দিকে তাকিয়ে বলল। কিরে, শুনতে চাস না? কেন কেন আমি এত খারাপ হইলাম? আমার হন লাগবো না ভাই, কারণ আমার কাছে আপনি খারাপ না, মেলা ভালো। যা, তোর কাছে দুঃখের কথা কইয়াও শান্তি নাই। মানিক ঢোক গিলল, ভয়ে ভয়ে বলল। ভাই এই ছবিটা কার আসছিল? তুজা আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে হাসলো। জ্যোৎস্না রে জ্যোৎস্না, আমার জ্যোৎস্না, বিশ্বাসঘাতিনী জ্যোৎস্না। মানিক আরেকটা সিগারেট ধরিয়ে তুজার ঠোঁটে দিল। থাক ভাই, ওসব কথা বাদ দেন। মানিকের কাছে তুজার ফোনটা বেজে উঠল। মানিক বলল। ভাই নদী বুবু কুল দিছে। নদী সচরাচর তুজাকে কল দেয় না, এখন যখন দিয়েছে অবশ্যই কারণ আছে। তুজা উঠে বসলো। ফোন কানে নিতেই ওপাশ থেকে শোনা গেল নদীর কান্নারত কণ্ঠ। দাদা ভাই। কিরে এ নদী, কান্দস কেন? কে কি কইছে তোরে? ক খালি আমারে। আরে তুই কান্তাছস কেন? নদী কাঁদতে কাঁদতে সব ঘটনা বলল তুজাকে। তুজা তুমুলের ঘটনা শুনল মনোযোগ দিয়ে। তো তুই কি করে নিশ্চিত যে ওই ছেলেটা নির্দোষ? নদী কাঁদতে কাঁদতে জবাব দিল। আমার বোন বলছে দাদা ভাইও কিছু করেনি, ও নির্দোষ। তুজা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। তুই একদম কাঁদবি না। আমি কাল আইতাছি ঢাকায়। কোন মাঙ্গের পো করতেছে সব বাইর করমু। আর তোর বিয়ে আমি ওই পোলার লগেই দিমু। নদী একটু শান্ত হলো। বিয়ে হওয়াটা বড় কথা নয় দাদা ভাই, আমি চাই ওই লোকটা নির্দোষ প্রমাণ হোক, এতেই আমি খুশি। তুজা মুচকি হেসে বলল। আমার বোন যেটাই খুশি আমি ওইটাই করমু। সন্ধ্যায় তুমুল নিজের বন্ধুর বাসে গেল। হ্যাক করে ফেলেছে রেডিশনের সিসিটিভি ফুটেজ। তাতে দেখা গেল 3:56 দুজন মুখোশ পরা ছেলে শাড়ি পরা সেজেগুজে থাকা মেয়েটাকে নিয়ে ভিতরে ঢুকছে। তারা হোটেল চেক ইন করলো রিসিপশনে, তারপর 3rd ফ্লোরের দিকে গেল। রাতুল 3rd ফ্লোরের সিসিটিভি ফুটেজ বের করলো। সেখানে একজন স্টাফ তাদের কিছু একটা দিল, সম্ভবত সেটাই রুমের ডুপ্লিকেট চাবি। তারা রেকর্ড করে নিল সবটা। ছেলে দুজন মুখোশ পরা থাকলো, মেয়েটা ছিল খোলামেলা। এই মেয়েটাকেই খুঁজে বের করতে হবে। তুমুল ভিডিওটা পুলিশ স্টেশনে নিয়ে গেল। ওসি পুরো ভিডিওটা দেখে বলল। আমরা অন্তত দুঃখিত তুমুল সাহেব, তবে অপরাধী নিশ্চয়ই শাস্তি পাবে। তুমুল রেগে গিয়ে বলল। কোনো প্রমাণ ছাড়া, কোনো কারণ ছাড়া হুট করে কেউ একজন বলল, আর আপনারা একটা পদক্ষেপ নিয়ে বসলেন। আমার সমাজের যে মানহানি হলো,
তার দায়ভার কে নেবে? দেখুন শেফ, আমাদের দিক থেকে আমরা একদমই সম্পূর্ণ ঠিক ছিলাম। তবে আমরা এখন সবাইকে জানিয়ে দিতে পারি যে আপনারা নির্দোষ। তুমুল আর রাতুল সেখান থেকে চলে এলো। রাতুলকে বাসায় নামিয়ে দিয়ে তুমুল চলে এলো চৌধুরী বাড়িতে। সবাইকে ডেকে সে ভিডিওটা দেখালো। চৌধুরী সাহেব বললেন, হতে পারে কেউ তোমার সাথে শত্রুতামি করে এমন করেছে। যাই হোক, বুঝলাম তুমি নির্দোষ, কিন্তু আমি যেটা একবার বলেছি আমরা তোমাদের সাথে সম্পর্ক করতে পারবো না। ক্ষমা করিও আমাদের। তুমুল নদীর দিকে একবার তাকালো। নদী তুমুলের চোখে চোখ পড়তে চোখ নামিয়ে নিল। তুমুল সবার উদ্দেশ্যে বলল, আসছি। আর এক মুহূর্ত দাঁড়ালো না তুমুল। দ্রুত পায়ে বেরিয়ে গেল চৌধুরী বাড়ি থেকে। যতদূর দেখা যায় নদী তাকিয়ে রইল, কিন্তু তুমুল একবারও পিছনে ঘুরে দেখল না। নদী নিজের ঘরে চলে গেল। যাক, একটা ব্যাপার তো মিটল। তুমুল নির্দোষ প্রমাণিত হলো। আজ রাতটা ঘুম হবে নদীর। ভোর 5:30 নদীর ফোনটা সমানে বাজছে। নদী ঘুমু ঘুমু চোখে মোবাইলটা বিছানা হাতে বের করলো। স্ক্রিনে তুমুলের নাম্বার দেখতে চট করে উঠে বসলো। এত ভোরে ফোন কল করলো, আবার কোন সমস্যা হলো নাকি? নদী তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যালো। তোমার বাড়ির পাশে পার্কে অপেক্ষা করছি। বলে ফোনটা কেটে দিল তুমুল। নদী ভরকে গেল তুমুলের এমন ব্যবহারে। উঠে চোখে মুখে পানি দিয়ে চুল আশ্রয় নিল সামান্য। মাথায় ওড়না দিয়ে শালটা গায়ে জড়িয়ে আস্তে করে রুম থেকে বের হলো। বাড়ি কেউ ওঠেনি। সাবধানে ধীরে সুস্থে গেট খুলে বেরিয়ে গেল বাইরে। নদীর বাসা থেকে পার্কে যেতে 2 মিনিট লাগে। পার্কটা খুব একটা বড় নয়, মানুষজন তেমন আসে না। বিকেলে বাবা মায়েরা বাচ্চাদের নিয়ে হাঁটতে আসে এদিকে। নদী পার্কের গেট পেরিয়ে ভিতরে ঢুকতে দেখল তুমুল কালো হুডি আর কালো প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, হাতে দুটো ব্যাডমিন্টন। নদী তুমুলের মতিগতি বুঝতে না পেরে আরও কাছে এগিয়ে গেল। সবে ভোরের আলো ফুটেছে। এত ভোরে কেন এসেছে তুমুল এখানে? নদী কাছে এগিয়ে যেতেই তুমুল একটা ব্যাডমিন্টন নদীর দিকে বাড়িয়ে দিল। নদী কপাল কুঁচকে বলল, এসব কি? তোমার না ডিম ছিল শীতের ভোরে পার্টনারের সাথে ব্যাডমিন্টন খেলার? নদীর চোখ ছানা বড়া হয়ে গেল। আমতা আমতা করে বলল, আপনি কি করে জানলেন? সিক্রেট। বলে চোখ টিপল তুমুল। হেসে ফেলল নদীও। তুমুল হাসলো। নদী বলল, আপনার বাঁকা দাদির জন্য হাসলে আপনাকে আরো বেশি সুন্দর লাগে। তুমুল মুচকি হেসে বলল। চলুন খেলা যাক। দুজনে ব্যাডমিন্টন খেললো তারা। আজ নদী ভীষণ খুশি। যেই স্বপ্নগুলোর কথা কখনো কাউকে মুখ ফুটে বলতেই পায়নি, সেগুলো কেউ নিজে থেকেই পূরণ করছে। কিছুক্ষণ খেলার পর থামলো দুজন। বেশ গরম লাগছে। তুমুল হুডি খুলে কোমরে বাঁধল। ভিতরে সাদা অফ শোল্ডার টি শার্ট পরা। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কপালের কাছে চুলগুলো ভিজে উঠেছে ঘামে। নদীর দিকে চোখ পড়তেই হাসলো তুমুল। ওভাবে কি দেখছেন ম্যাম? আপনাকে দেখছি। কিন্তু হঠাৎ নদীর মন খারাপ হয়ে গেল। ঝলমলে রোদের মতো মুখটা ঢেকে গেল বিষণ্ণতায়। তুমুল নদীর মনোভাব বুঝলো। বিয়ে নিয়ে ভাবছেন ম্যাডাম? চাচ্চু এক কথার মানুষ, উনি যেটা বলেছে সেটাই করবে। তুমুল নদীর দিকে তাকিয়ে বলল, আপনি কি চান? নদী কথা বলে না, চুপ করে মাথা নিচু করে থাকে। তুমুল বলে, বুঝেছি, আপনিও আমাকে চান, আবার ফ্যামিলিকে বলার সাহসও পান না। আমাকে কিছু করতে হবে। নদী মুগ্ধ হয়ে তাকায় তুমুলের দিকে। এই লোকটা কি জাদু জানে? সব কথা না বলতেই বুঝে নাই যে। আমি না বললেও সব বুঝে যান কি করে? তুমুল চট করে জবাব দেয়। ভালোবাসি যে। নদী অবাক হয়ে যায় তুমুলের কথায়। ভালোবাসেন? কেন, আপনি বাসেন না? নদী মাথা নিচু করে জবাব দেয়। না তো। তুমুল বাইকে উঠে পড়ে তখনই। তাহলে ভাই, যে ভালোবাসে না তার সাথে আমার কোনো কথা নেই। ভালোবাসলে একটা কথা ছিল। নদী আর 1 মিনিটও সময় দিল না। তুমুল বাইক টেনে চলে গেল। মুহূর্তের মধ্যে বাইকের রাস্তা পেরিয়ে চোখের আড়াল হয়ে গেল। নদী থ মেরে দাঁড়িয়ে আছে। কি বলতে কি পেলে ফেললো। তুমুল রেগে গেল। আর কি আসবে না? নদী নানান চিন্তা করতে করতে বাড়িতে ঢুকলো। গেট পার হতেই সাইরা বলল, কোথায় গেছিলি? নদী মিথ্যা বলল আজ মাকে। হাঁটতে বেরিয়েছিলাম একটু, ভাবলাম ভালো লাগবে। হাবিব চৌধুরী বলল, হ্যাঁ ভালো করেছিস, সকালে হাঁটাহাঁটি করলে মাইন্ড ফ্রেশ হয়। যা ফ্রেশ হয়ে আয়, নাস্তা করব।
সাইব আজ থেকে তাদের অফিসে বসবে। এতদিন হাবিব একাই দেখাশোনা করেছে, আজ থেকে সাইব বসবে অফিসে। একদম রেডি হয়ে নিচে নামলো সাইব, খেয়ে দিয়ে বেরিয়ে গেল অফিসে। আজ তুজার আসার কথা ছিল, কিন্তু নদী ফোন করে বলেছে যে সবটা মিটেছে। কিন্তু তাও তুজা ঢাকায় আসবে অদিতির খোঁজে। ভোরে ভোরে রওনা হলো, সাথে মানিক আর হাসনাত। বাড়ির গাড়ি নিয়ে গেল 3 জন। কুঠিরের সামনে গাড়ি থামাতেই কয়েকজন মেয়ে দৌড়ে এলো তাদের কাছে। বাবু আমাকে নিন, অনেক ভালো সার্ভিস দেব। বাবু আমাকে নিন, অনেক কম রেটে পাবেন। মানিক তুজার পিছনে গিয়ে লুকালো। ভাই এডি কি কয় এরা? সরতে কন, আমার ডর করে। তুজা বন্দুক বের করা মাত্রই সব ভোদর লাগালো। তুজা কুটিল হেসে কুটির ভিতরে ঢুকলো। গুলাবো সোফায় হেলান দিয়ে শুয়ে শুয়ে পান চিবুচ্ছে। 2জন মেয়ে তার পা টিপছে বসে বসে। তুজা হুড় করে ভিতরে ঢুকে গোলাপর মাথায় পিস্তল তাক করলো। গোলাপও চেঁচিয়ে উঠল ভয়ে। এ কি, কে আপনি? আমাকে মারতে চাচ্ছেন কেন? তুজা হিংস্র বাঘের মতো তাকিয়ে আছে গোলাপর দিকে। অদিতি কোথায়? গোলাপও 2 হাত উঁচু করে বলল। কে অদিতি? কার কথা বলছেন সাহেব? তুজা মানিকের দিকে তাকাতেই মানিক ফোন থেকে অদিতির ছবি বের করে গোলাবর সামনে ধরলো। ছবিটা দেখা মাত্রই গোলাবর মুখ আপনা আপনি হা হয়ে গেল। এ তো মন্ত্রীর ছেলে নিয়ে গেছে। এ কথা বললে তো মন্ত্রী তার ব্যবসা সহ কুঠির তুলে দিবে। গোলাপও আমতা আমতা করে বলল। ইয়ে সাহেব, আসলে তুজা ক্ষিপ্ত গতিতে গিয়ে গোলাপর মাথায় বন্দুকের নল চেপে ধরলো। জানের মায়া থাকলে বল। গোলাপও জোরে কেঁদে উঠল। বলছি সাহেব, বলছি, দয়া করে মারবেন না। বল। ওই মেয়েটাকে ওর বাবা নিয়ে এসেছিল, কিন্তু কোনো খরিদ্দার ওকে দেখার আগেই সেদিনই ওকে কিনে নিয়ে গেছে এক বাবু। তুজা দাঁতে দাঁত চিপে বলল। কে নিয়ে গেছে? ঠিকানা বল। ইয়ে মন্ত্রী হাসান চৌধুরীর ছেলে নিয়ে গেছে। বাবু, আমায় মারবেন না দয়া করে। গোলাপর মুখে হাসান চৌধুরীর নাম শুনে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তুজার। সাইফ ওই মেয়েকে কি করতে নিয়ে গেছে? তুজা বন্দুক নামিয়ে নিল, মনে মনে হাসলো। যাক, আমি না খাই, আমার ভাই খাইছে, তবে ওখান থেকে ওরা আমি নিয়ে আমো। তুজা বন্দুক কোমরে গুজে বেরিয়ে এলো কুটির থেকে। গাড়িতে করে সোজা চলে এলো চৌধুরী বাড়িতে। কয়েকবার কলিং বেল চাপলো। আঞ্জুমান আর অদিতি কিচেনে রান্না করছে। আঞ্জুমান কলিং বেল শুনে পড়ল। ওই যে এসেছে বোধহয়। অদিতি, দরজাটা খোল তো মা। অদিতি প্রশ্ন করলো। কে এসেছে মা? আমাদের বড় ছেলে, তোর ভাসুর হয়। অরই তো আসার কথা, যা দরজাটা খোল। অদিতি মাথায় আঁচল টেনে দিল। দরজা খুলে দিতে অদিতি যেন আকাশ থেকে পড়ল। দরজার সামনেই তুজা দাঁড়িয়ে আছে। অদিতিকে দেখেই ভয়ঙ্কর হাসি দিল তুজা। অদিতির দিকে এগিয়ে এসে বলল। বুলবুলি, আমাকে ছেড়ে থাকতে বুঝি এতদিন খুব কষ্ট হয়েছে? অদিতি পিছিয়ে গেল, কাপা কাপা গলায় বলল। আপনি? তুজা বড় করে ঘাড় নাড়ল। হ্যাঁ, আমি তোমার নাগরের বড় ভাই। এবার চলো আমার সাথে। রুমের মধ্যে অনেকক্ষণ হয় পায়চারি করছে নদী। ভিতরটা কেমন হাহাকার করছে, ভালো লাগছে না কিছু। কল করবে কিনা সেই সিদ্ধান্তই স্থির করতে পারছে না। একবার ঘরের এদিক যাচ্ছে, আরেকবার ওদিক। মনে মনে কষ্ট পাচ্ছে। কেমন বাচ্চাদের মতো রাগ দেখিয়ে চলে গেল লোকটা। আবার আফসোস করছে, বলাও তো যেত হ্যাঁ ভালোবাসি, কিন্তু অমন ফটফট করে প্রেমের কথা বলা নদীর দ্বারা সম্ভব না। নদীর মনে হঠাৎ অন্য ভাবনা উদয় হলো। 1 সেকেন্ড, উনি সব বুঝে ফেলে, তাহলে এটা কেন বুঝলো না? ধুর, ভাল লাগে না। পায়চারি করতে করতে ঠুকে গেল দিঘির সাথে। চোখের কি মাথা খেয়েছিস? দিঘির কথায় হা করে তাকিয়ে রইল নদী। দিঘি নদীর ঠিক উল্টো ফটফট যা মুখে আসে বলে দেয়। নদীর তাকিয়ে থাকা দেখে বলল। ছোট মাছ খাবি বেশি করে। আজ থেকে সব মাংস আর দুধ ডিম বন্ধ তোর। আমি না হয় কানা মারলাম, তুইও কি কানা? নদী ছোট্ট করে বলল। এইটুকু নিয়ে কত কথা বললি তুই। দিঘি খাটির উপর বসে বলল। তুই আবার কবে এত ভালো ব্যাডমিন্টন খেলা শিখলি? নদী লাফতি উঠল দিঘির কথায়। তার অবস্থা তখন ধরা পড়া চোরের মতো। কপাল কুঁচকে বলল। মানে? হো, দেখলাম তো পার্কে খুব খেলছিলি।
নদী মুখটা ছোট্ট করে বলল, আমি কখন? দিঘি উঠে এসে নদীর গলা জড়িয়ে ধরে বলল, আপু, আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। আমি সবার ব্যাপারে খবর রাখি। নদী কপট রাগ দেখালো। আমার পিছন পিছন গেছিলি? তা যাব না, তুই এত ভোরে জীবনে বেরোস। আর যেমনভাবে যাচ্ছিলি, আমি তো আরও সিরিয়াস কিছু। চুপ! এই বোন, লক্ষ্মী আমার, মাকে বলিস না। দিঘি মুখ বাঁকিয়ে ব্যঙ্গ করে বলল, মাকে বলিস না? আমি কি গাধা নাকি যে বোন প্রেম করছে সেটা মাকে বলবো? নদী ওনার আঙ্গুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল, প্রেম? কিন্তু এসেছিস পর থেকে মন খারাপ। কি হয়েছে, ঝেড়ে কাশ তো। নদীর ছোট্ট বোনকে এসব বলতে অস্বস্তি হচ্ছে, তবু বলল। আসলে রাগ করে চলে গেছে। দিকে একদম শান্ত বয়স্কদের মতো মনোভাব নিয়ে বলল। কিন্তু কেন? নদী মাথা আরও নিচু করে ফেলে। কথা কেমনে বলবে যে ভালোবাসি বলেনি। দিকে উত্তরের অপেক্ষায়। উনি জিজ্ঞেস করেছিল ভালোবাসি কি না। তারপর? আমি বলেছি না। তুই সিঙ্গেলই মরবি, কানা। দিঘি রাগ দেখিয়ে বেরিয়ে গেল। যা, আসল কথাই বললো না। দিঘি আবার ফিরে এলো। দাদাভাই এসেছে? নদী তুজার আসার খবরে একটু স্বস্তি পেল। মাথায় ওড়না দিতে দিতে ড্রয়িং রুমে গেল। তুজার সোফায় বসে আছে। অদিতি আঞ্জুমানের সাথে রান্নাঘরে। নদী গিয়ে সালাম দিল। তুজা বলল পাশে বসতে। নদী দিঘি দুজনেই খুব গল্প করল তুজার সাথে, কিন্তু অদিতি ভিতরটা আতঙ্কে শুকিয়ে গেছে। সাইপো আসছে না। আঞ্জুমান বলল, গরুর গোস্তের জন্য আলুটা কেটে দে তো মা। অদিতি আলু বের করে বোর্ডের উপর রেখে ছুরিতে পিস করতে যাচ্ছে, কিন্তু হচ্ছে না। হাত প্রচণ্ড কাঁপছে, ছুরি ধরে রাখতে পারছে না। আঞ্জুমান বলল, এ কি, হাত কাটবে তো? অদিতি ছুরিটা পাশে নামালো। ভয়ে তার সর্বাঙ্গে অস্বাভাবিক কম্পন হচ্ছে। অনেক ঝামেলার মুখোমুখি হয়ে সাইফের সাথে বিয়েটা হয়েছে, আর এ বাড়িতে থাকতেও পারছে। এক ঝামেলা কাটতে না কাটতেই আরেকটা এসে হাজির। তুজার দিকে তাকাতে তুজা চোখ টিপল। অদিতি অপেক্ষা করছে সাইফের, যে ওর সব বিপদে ঢাল হয়ে দাঁড়ায়। আঞ্জুমান বেগম কাজকাম চাপিয়ে অদিতিকে বলল, আয় পরিচয় করিয়ে দিই। অদিতি শীত দ্বারা বেয়ে ঠান্ডা এক স্রোত নেমে গেল। এক পা দুপা করে আঞ্জুমানের সঙ্গে এগিয়ে গেল। আঞ্জুমান তুজার পাশে বসে তুজার কাঁধে হাত রেখে বলল, এই দেখ, সেদিন তো আলাপ না করেই চলে গেলি। ও হচ্ছে অদিতি, তোর ভাইয়ের বউ। কথাটা কর্ণপাত হতে চট করে অদিতির দিকে তাকালো তুজা। বউ? সাইফকে বিয়ে করেছে? তুজা ভেবেছিল হয়তো নিষিদ্ধ পল্লী থেকে ওকে সাইফ কিনে এনেছিল অন্য উদ্দেশ্যে, আর সেই সাইফ ওকে। আর ও হচ্ছে তুজাউন, আমাদের বড় ছেলে, তোমার ভাসুর। সালাম করো। অদিতি তুজার পায়ে হাত দেওয়ার জন্য ঝুঁকতে তুজা দুহাতে অদিতির বাহু আঁকড়ে ধরল। আরে আরে থাক, অতটাও বড় নই, পায়ে হাত দিতে হবে না। কথা শেষ হলো, গা থেকে হাত সরালো না। অদিতি নিজেই সরে এলো দূরে। আঞ্জুমান হেসে বলল, বৌমা, তুমি ওকে দাদাভাই বলে ডাকবে? জি মা। অদিতি রান্নাঘরে গেল আবার। আঞ্জুমান তুজার মাথায় হাত দিয়ে বলল, কালকে ভাইজান বলল অসুস্থ হয়ে গেছিলি। কি হয়েছিল? চোখ কেমন গর্তে ঢুকে গেছে। তুজা আঞ্জুমানের কোলে মাথা দিয়ে সোফায় শুয়ে পড়ল। আঞ্জুমান মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এবার বিয়েটা কর সোনা, বয়স তো যথেষ্ট হলো। আমার তো চিন্তা হয় বড় ভাবিকে নিয়ে। ওনার এখন বৌমা থাকবে, বিপদে আপদে ঘরের সব দেখাশোনা করবে। কিন্তু সেসব তুজা কানে ঢুকছে না। ওর চিন্তা অদিতিকে কিভাবে বের করা যায় এখান থেকে। সাইফের সাথে কথা বলতে হবে। ইতিমধ্যেই বাড়িতে এলো হাবিব চৌধুরী। তুজা উঠে বসল। কাকাই, কেমন আছো? হাবিব স্মিত হেসে বলল, এই তো বেটা আছি, তোর কি খবর? হাবিব চোখ ইশারা করলো তুজাকে নিজের ঘরে যেতে। হাবিব যাওয়ার পরপরই তুজাও গেল। কাকাই, তোমরা কি জানো সাইফ এই মেয়েকে কোথা থেকে এনেছে? জানি, আর এও জানি যে এই মেয়ে তোর কাছ থেকে পালিয়ে এসেছে। তুজার চোখের নজর আরও গাঢ় হলো হাবিব চৌধুরীর ওপর। সতর্ক ভঙ্গিতে বলল, তুমি কিভাবে জানলে? হাবিব কিছুটা বিরক্ত ভাব নিয়ে বলল, আমাদের সন্তান তোমরা, তোমাদের গতিবিধি নারী নক্ষত্র সব আমাদের জানা।
বালডা জানোই যখন এতদিন আমারে খবর দেয় নয় কেন? হাবিব তুজার দিকে রাগী ভঙ্গিতে এগিয়ে গেল। তোমাকে বলিনি এই মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই। তুজাও নির্লজ্জর মতো বলল, বাল বলছো তুমি? একবারও কি বলছো এটাই সেই মেয়ে? আর ওই দিন অদিতির খোঁজে আমি এক জায়গায় গিয়েছিলাম। হাবিব মাথায় হাত দিয়ে খাটের উপর বসলো। তুজাকে আস্তে করে হাবিবের পাশে বসলো। এখনো সময় আছে কাকাই, ভেবে দেখো। তোমার মনে নেই যেবার বাবা কি বলেছিল? হাবিব চৌধুরী চোয়াল শক্ত হলো। তুজা হাবিব চৌধুরীর কাছে আরো ঘেঁষে বসলো, কাঁধে হাত দিয়ে বলল, সারফরাজ কায়নাতের মেয়ে যদি সাইফের বউ হয় তোমার কপাল তো খুলে যাবে। সারফারাজ কায়নাতের একমাত্র মেয়ে জেবা, সম্পর্কে নদীর খালাতো বোন, নদীর মায়ের চাচাতো বোনের মেয়ে। ওর বাবার অবৈধ ব্যবসা আর কালো টাকা সব সাদা করার জন্য একজন মন্ত্রীর সাথে ঘনিষ্ঠতার ভীষণ দরকার। পাওয়ারফুল একজন লোক থাকলে তার কাজ আরও সহজ হবে। কিছুদিন আগে হাবিব চৌধুরীকে বলেছেন সারফারাজ কায়নাত, কিন্তু এর মধ্যে সাইফ অঘটন একটা ঘটিয়ে ফেলেছে। হাবিব তুজার প্রস্তাব রেখেছিল বিয়ের জন্য, কিন্তু সারফরাজ বলেছেন শুধু সাইফের জন্যই এটা গ্রহণযোগ্য। মিনিস্টার হাসান চৌধুরী ব্যয় হতে পারলে তার কালো ব্যবসা আরও জমকালো করে জোড়া দিতে পারবে। হাবিব চৌধুরীরও ভাইয়ের ফ্যাক্টরি দেখাশোনা করে পোষাচ্ছে না, যা ও চলছিল। এখন আবার সাইফ বসেছে অফিসে তার ব্যবসায় লালবাতি। তুজা উত্তরের আশায় কাকার দিকে তাকিয়ে হাবিব চৌধুরী বলল, তোমার ভাই তোমার চেয়ে কম নাকি? জিদ করে এই মেয়েই বিয়ে করলো। ছ্যা, নষ্ট পল্লীর মেয়ে। তুজার মেজাজে পিঁকড়ে গেল। আরে নষ্ট জায়গা থেকে আনলে কি হয়েছে? মাইয়া ভালা। চেহারা পাতি ভালো আরো। তুজা উঠে গিয়ে বলল, এই তুমি ভাতিজা বউর দিকে নজর দিও না তো, কামের কথায় আসো। হাবিবের খুব ব্যক্তিত্বে লাগলো কথাটা। মৃদু কাশি দিয়ে বলল, বাবা কাকাদের সাথে একটু ভালো করে কথা বলতে শিখো। আমি কেন বৌমার দিকে নজর দিতে যাব? তুজা দাঁত কেলিয়ে হাসলো। হ্যাঁ সেটাই, নজর খালি আমি দেব। এবার বলো তাহলে কি করা যায়? হাবিব চৌধুরী চিন্তিত ভঙ্গিতে বলে, কি করব সেটাই তো ভাবছি। তুজা মেজাজ দেখিয়ে বলল, হনো কাকা, তোমার বাপে আসছিল এক মগা বুঝো? এলাকা ভইরা জমি কিনছে আর সাউয়া ভইরা খাইছে, কোনো নামি দামি লোকের সাথে হাত রাখে নাই। এখন আমার বাবাও সেই ভুলটা করতেছে। আমার বাপের জন্য না হয় আমি আছি, তোমার অবস্থা ভেবে তো আমার টেনশন হয়। হাবিব চৌধুরী তুজার কথায় আরো চিন্তিত হয়। তুজা বলল, আগে আমি সাইফের সাথে কথা কমু, তারপর ফাইনাল ডিসিশন আমি তোমারে রাইতে জানামু। তুমি এক কাম করো, সারফার কি নাম হালার, তুমি ওর মেরে বাড়িতে আনার ব্যবস্থা করো। সাইফের আসতে রাত হবে। তুজা আঞ্জুমানকে বলে বাইরে গেল। হেঁটে আসবি একটু, মানিকও সাথে আছে। তুজা রাস্তায় মেয়েদের ঘুরে ঘুরে দেখছে। মানিকের গলা ধরে হাঁটতে হাঁটতে বলল, মানিক আমি দেখতে কেমন রে? মানিক মুখ ভর্তি আপেল চিবুতে চিবুতে বলল, সেই এক্কেরে নায়ক গো মতো। তুজা দাঁড়িয়ে হাত বুলিয়ে বলল, সেরিরা সারাগো দেখলে কেমন ভাবসাপ নেয়, সোজা কোমর রে বাঁকা করে হাঁটে। আর আমারে দেখলে সেরিরা ওড়না ঠিক করে দৌড় দেয়। আমি কি এতই খারাপ? মানিক চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ভাই শহরের মায়াগো কিন্তু ভালোই দেখান যায় কোন। তুজা মানিকের কাঁধে কুনুই ঠেকিয়ে দাঁড়িয়ে বলল, বুঝছস মানিক, তোরে এমন দেখে একটা বিয়ে করাই কি কস? তুজার গায়ে ধাক্কা দিল এক মেয়ে মানুষ, হাতে মোবাইল, তাতে ক্যামেরা অন করা, গানও চলছে। মেয়েটা আর কেউ না, চামেলি। আঁচলটা একটু টেনে বলল, দেখিনি, রিলস বানাচ্ছিলাম তো। কোথায় লেগেছে দেখি। তুজার হাত থেকে ফোনটা পড়ে গেছে ধাক্কা লেগে। চামেলি ন্যাকামো করে বলল, উফ, আপনার মোবাইলটা তো পয়রা গেল, দাঁড়ান আমি তুল্লা দিতেছি। চামেলি মাটি থেকে মোবাইল তোলার জন্য নিচে হতে শাড়ির আঁচল পড়ে গেল বুক থেকে। তুজার মুখ আপনা আপনি হা হয়ে গেল। এটা আবার কেমন মেয়ে মানুষ? মানিক দৌড় দিয়ে সরে গিয়ে তুজার পিছনে লুকালো। ভাই এটা কি জিনিস? এরকম মায়া লোক বাপের জন্মেও দেখি নাই। ওরে যাই দেখুন। চামেলি মোবাইলটা আঁচলে মুছে তুজার হাতে দিয়ে মিষ্টি হাসি দিল। তুজাও হাসলো। এতদিনে মন মতো একটা লোকের সাথে দেখা হয়েছে তার। চামেলি কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে চলে গেল। মানিকের মাথায় গাঁটটা মেরে পড়ল। চল। বাসায় ঢুকে আঞ্জুমানকে ডাকলো তুজা। মণিমা, আমার মিষ্টি ভাইয়ের বউকে বলো আমাকে এক কাপ মিষ্টি করে চা বানিয়ে খাওয়াতে।
ভিতরের দিকে যাওয়ার সময় আবার ফিরে দাঁড়ালো, গলা উঁচিয়ে বলল, বলে দিও রুমে দিয়ে যেতে। অদিতি নদীর ঘরে। আঞ্জুমান নিজেই চা বসে অদিতিকে ডাকলো। অদিতি, অদিতি, শুনে যা তো বাবু। অদিতি নদীর সাথে গল্প করছিল। নদীর ভীষণ মন খারাপ। সে সকালে রাগ করে চলে গেল তুমুল, এখনো একটাও ফোন করলো না। নিজে আগ বাড়িয়ে যে ফোন দেবে তাও সাহসে ঘিরছে না। অদিতি বেরিয়ে গেল আঞ্জুমানের ডাকে। মা ডাকছিলেন? হ্যাঁ, এই নাও, এই চাটা নিয়ে তোমার দাদা ভাইকে দাও, ওই যে রুমে আছে, যাও। অদিতি শুকনো ঢোক গিল, আমতা আমতা করে বলল, ইয়ে মানে মা, আমি এই দিকটা দেখছি, আপনি দিয়ে আসুন। আঞ্জুমান কাজ করতে করতে বলল। তোকে যেতে বলেছে। অদিতি ভয় আরও গাঢ় হলো। তুজার ঘরে ও কখনো যেতে পারবে না, জেনে শুনে শিয়াল বাঘের খাঁচে গিয়ে ঢুকবে নাকি। অদিতি চায়ের কাপ হাতে করে আনমনে কি যেন ভাবছে। আঞ্জুমান তাড়া দিল, কি রে, যা, চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। অদিতি তো আগের মতোই দাঁড়িয়ে আছে, মুখ চোখ খুব ভীত দেখাচ্ছে। আঞ্জুমান কপাল কুঁচকে বলল, কোনো সমস্যা? অদিতি দুদিকে মাথা নাড়ল, অর্থাৎ না। তাহলে যা। অদিতি হাঁটা শুরু করলো। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে আজ বড়সড় কোনো অঘটন করতে চলেছে। মনে মনে সিদ্ধান্ত নিল দরজায় নক করবে। দরজা খুললে হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে দৌড়ে পালাবে। অদিতি মনে ভয় সংশয় নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল তুজার রুমের দিকে। দরজা ধাক্কা দিয়ে বুঝলো খোলাই আছে। সামান্য গলা বাড়িয়ে ভিতরে উকি দিল, কিন্তু তুজাকে দেখা গেল না। অদিতি ভাবলো রুমে নেই। এই সুযোগে চাটা রেখে দৌড়ে পালায়। অদিতি ঘরে ঢুকতে পিছন থেকে খট করে দরজা বন্ধ হওয়ার শব্দ পেল। হকচুকিয়ে পিছনে তাকিয়ে দেখলো তুজা তাকিয়ে আছে। শয়তানের মতো লোলুপ দৃষ্টিতে দেখছে তাকে। দরজার পেছনে লুকিয়েছিল তুজা। ভাই অদিতির হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। তুজা একটু একটু করে সামনে এগোচ্ছে। অদিতি এক পা করে পিছনে পিছাচ্ছে, আর হাত জোর করে কেঁদে কেঁদে অনুরোধ করছে তুজার কাছে, দোহাই ভাইজান, এমন করবেন না। আমি এখন আপনার ছোট ভাইয়ের বউ, মাফ করুন আমায়, ছেড়ে দিন, আল্লাহর দোহাই লাগে। দাদা ভাই ছেড়ে দিন আমায়, যেতে দিন আমাকে দাদা ভাই। তুজা বিরক্তিতে বলল, কি ভাই ভাই লাগাইছস? আমি তোর কোন জনমের ভাই রে? আমি তোর নাগর রে, নাগর, রসের নাগর। তুই আমার মতো নাগর সাইরা আমার ভাইরে কেমনে বিয়া করলি রে শালি? অদিতি দৌড়ে গিয়ে খপ করে তুজার পায়ে ধরে বসে পড়ল। আল্লাহ দোহাই লাগে আপনার ভাইজান, ছেড়ে দিন আমায়। কি ভাই ভাই লাগাইছস? উফ! দাদা ভাই, দাদা ভাই, দরজা খুলো তাড়াতাড়ি। দিঘির গলা সতর্ক হলো তুজা। অদিতিকে টেনে তুলল, ফিস ফিস করে বলল, দরজার পিছনে লুকাবান্দি। আমি বাইর হমু, তার কিছুক্ষণ পর তুই বাইর হবি। ও দাদা ভাই। তুজা বিরক্ত হয়ে দরজা খুলো। আরে মরিস না সেরি, কি হয়েছে? দিঘি আল্লাতে গদগদ হয়ে বলল, সাইব ভাইয়া এসেছে, আমাদের বাইরে নিয়ে যাবে ঘুরতে, তাড়াতাড়ি চলো, ভাবিটাকেও পাচ্ছি না। এই ভাবি, তুমি তাকিয়ে আছো কেন, চলো। সাইফের আসার কথা শুনে অদিতির সাহস হলো। কান্নারা যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। অদিতি হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে কান্না আটকালো। দিঘি তুজার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল বসার ঘরে। সাইফকে দেখেও কথা বলল না তুজা, কিন্তু সাইফ এত ঘটনার কিছুই জানে না। সাইফ তুজার কাছে গিয়ে বলল, কেমন আছো দাদা ভাই? সাইফ বরাবরের মতো জড়িয়ে ধরল তুজাকে। তুজা কোনো রেসপন্স করলো না। সাইফ হেসে বলল, বসো, আমি ফ্রেশ হয়ে আছি। নদী দেখি অনেকদিন হলো, বাইরে খেতে যেতে চাচ্ছে, নিয়ে যাবো আজ। সাইফ ঘরে গিয়ে পকেট থেকে মোবাইল, গাড়ির চাবি, ওয়ালেট বের করে ড্রেসিং টেবিলের সামনে রাখলো। কোট খুলে সোফার উপর রাখলো। ভীষণ ক্লান্ত লাগছে। ঘাড় আর কাঁধের অবস্থা খারাপ। একটু হেড ম্যাসাজ পেলে আরাম হতো, কিন্তু কোথায় অদিতি? সাইফ বিরক্ত হয়ে বলল, এই বালের বউটা সারাদিন মুরগির মতো এদিক ওদিক টোটো করে বেড়ায়। তার যে একটা পার্সোনাল চেয়ালও আছে, সে কথা তার মনেও থাকে না। আজ আসুক ঘরে। সাইফ পোশাক পাল্টে ফ্রেশ হয়ে এলো, পরনে সাদা তোয়ালে। অফিসে ফোন এসেছে, কথা বলছে আর আরেক তোয়ালে দিয়ে মাথা মুছছে। হঠাৎ কোথা থেকে অদিতি যেন চিলের মতো উড়ে এসে সাইফের বুকে পড়ল। চিৎকার দিয়ে কেঁদে উঠল, সাইফকে জড়িয়ে ধরে। সাইফ হক চকিয়ে উঠল অদিতির এমন কাণ্ডে। অদিতি কেঁদে চলেছে। সাইফ ফোন রেখে অদিতিকে থামানোর চেষ্টা করছে। কি হয়েছে অদিতি? এই অদিতি পাখি, লক্ষ্মী বউ আমার, বলো আমাকে, বলো না শোনা, কি হয়েছে? কাঁদছো কেন? কে কি বলেছে?
অদিতি কান্না করতে করতে এখন শুধু ফোপাচ্ছে, ফোপাতে ফোপাতে কথা বলতে পারছে না, যেন খিচুনি উঠে গেছে তার। সাইফ অদিতির গাল দুহাতে আগলে নিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছে। শোনো শোনো পাখি আমার লক্ষ্মীটি, শান্ত হও, শান্ত হও, আমি আছি তো পাখি। বলো কি হয়েছে? দাদা ভাই ওই প্রধান বাবুর ছেলে, ওই ওই অদিতি ফোপানোর চোটে কথাই বলতে পারছে না। সাইফ ওকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলল, আগে শান্ত হও, শান্ত হও আগে। হ্যাঁ, দাদাভাই প্রধানবাবুর ছেলে। প্রধানবাবু আমার বড় কাকা। উনি 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 আমায় আটকে রেখেছিলেন, ওখান থেকে পালিয়েছিলাম আমি, পরে বাবা আমায় ওই খারাপ জায়গায়। সাইফ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। নিজের বুক থেকে অদিতির মুখ তুলে দুহাতে আগলে ধরে বলল, তোমার কথা ভুল হচ্ছে না তো? দাদাভাই এমন কেন করবে? অদিতি কাঁদতে কাঁদতে বলল, না না, একদম না, আমার একদমই ভুল হচ্ছে না। ফুলহারা গ্রামের প্রধান ওনার বাবা, আমাদের গ্রাম প্রধান ওয়াহাব চৌধুরী, উনি উনি আমাকে নিয়ে যেতে এসেছে। আপনি আমায় প্লিজ বাঁচান, আমি ওই লোকটার সাথে যাব না। সাইফকে আরও শক্ত করে জড়িয়ে ধরল অদিতি। সাইফের রক্ত যেন মাথায় উঠে গেল। রাগে শরীরের শিরা উপশিরা দপদপ করছে। যাকে এত সম্মান করে, নিজের গুরুজন মানে, সে কিনা গোপনে এত খারাপ কাজ করে বেড়ায়। অদিতি জাপটে ধরে আছে সাইফকে, যেন ছেড়ে দিলে ওকে কেড়ে নিয়ে যাবে। দরজায় ঠক ঠক শব্দে টোকা দিল তুজা। সাইফ তাকিয়ে দেখল তুজা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে কুটিল হাসি। হাতে তালি দিতে দিতে এগিয়ে আসলো সাইফের দিকে। অদিতি তুজাকে দেখা মাত্রই সাইফের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। সাইফের বাহু জড়িয়ে ধরে চোখ বুজে ফোপাচ্ছে অদিতি। তুজা সাইফের সামনে এসে তালি বন্ধ করলো। কি খেলটাই না দেখালি সাইফ, বাহ বাহ, ডিরেক্ট পাড়া থেকে মেয়ে তুলে এনে। মুখ বাঁকালো তুজা, তারপর সিরিয়াস মুড নিয়ে সাইফের সামনে দাঁড়িয়ে পড়ল। আমার বাগানের ফুল অন্য কেউ এনেছে, ভাই বলে ছেড়ে দিলাম শুধু। এনেছিস, বেশ করেছিস, এবার আমার ফুল আমাকে দিয়ে দে। সাইফ ধিক্কার করে বলল, ছি দাদাভাই, তুমি তো নিজ। আমার তোমাকে ভাই ডাকতে ঘেন্না হচ্ছে, বিশ্বাস করো। ওই মুখে তুমি ভাইয়ের নাম নিও না প্লিজ। তোর নাটক বন্ধ কর আর মালটাকে আমার কাছে দে। সাইফ ক্ষিপ্ত গতিতে গিয়ে তুজার কলা চেপে ধরল। আমার সামনে আমার স্ত্রীকে নিয়ে কটুপক্ষ বলার সাহস কি করে হলো তোমার? তুজা এক ঝটকায় সরিয়ে দিল সাইফের হাত। শুধু আমার ভাই বলে ছেড়ে দিয়েছি, তবে এর চেয়ে বাড়াবাড়ি করলে তুইও ছাড় পাবি না, বলে দিলাম। কি করবে তুমি? হ্যাঁ, মারবে? মারো, মারো না। তুজা নিজেকে কন্ট্রোল করলো অনেক কষ্টে। এখানে ঝামেলা হলে সমস্যা তুজারই হবে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে সাইফকে বলল, এই ফুল তুই কতদিন দেখে রাখবি? ভ্রমরের ঘ্রাণে এসে ঠিকই ফুল ফুটিয়ে যাবে। সাইফ অদিতিকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমার ফুল আমি খাঁচে বন্দি করে রাখবো, অন্য কোনো ভ্রমর তার ঘ্রাণও পাবে না। কাছে আসা তো দূর। অদিতি চলো চোখে তাকিয়ে আছে সাইফের দিকে। সাইফের বুকের সাথে মিশে রইল অদিতি। তুজা দরজায় খুশি মেরে বেরিয়ে গেল ঘর থেকে। সাইফ অদিতি কন্দনরত মুখশ্রী দু হাতে মুছে দিয়ে বলল, আমি আছি তো বউ, তুমি বিড়াল ছাড়ার মতো আজীবন আমার বুকে গুটিয়ে থাকবে। ঝড় ঝাপটা আছে, সব আমি দেখে নেব। আমি আজও ওকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করছি। অদিতির কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল সাইফ। হাতে মুখে একটু পানি দিয়ে এসো, আমি চেঞ্জ করে নিচ্ছি, নিচে যাবো তারপর। অদিতি ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। সাইফ কালো ট্রাউজার আর ছাই রঙের একটা ফুল হাতের গেঞ্জি পরে নিল। হেয়ার ড্রাই দিয়ে চুল শুকালো। বড্ড এলোমেলো হয়ে আছে চুলগুলো। মাথায় হাত দিয়ে খাটের উপর বসলো। অদিতি শাড়ি পাল্টে সুতির 3 পিস পরে নেয়। সাইফ গালে হাত বুলিয়ে দিয়ে বলল, ও যে কদিন আছে আমরা বাড়িতে থাকবো না। অদিতি কাঁদো কাঁদো গলায় বলল, কোথায় যাব? সাইফ একটু ভেবে বলল, সবাইকে বলবো শ্রীমঙ্গল যাচ্ছে, কিন্তু আমরা যাবো কক্সবাজার। অদিতি হ্যাঁ সূচক মাথা নাড়ল। সাইফ অদিতিকে জড়িয়ে ধরে নিয়ে গেল নিচে। অদিতির মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু হয়েছে। ফর্সা টুকটুকে মুখশ্রী রক্তিম আভায় ছেয়ে গেছে। আঞ্জুমান বলেন, কি হয়েছে রে, ওর মুখ এমন লাগছে কেন? সাইফ অদিতির দিকে একবার তাকালো, তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, ওর মায়ের কথা খুব মনে পড়ছে আসলে। আঞ্জুমান এগিয়ে এলো অদিতির কাছে। অদিতির মাথায় হাত দিয়ে বলল, আমাকে কি তোর মায়ের মতো লাগে না? সাইফ কথা ঘুরালো, মা আমি বলছিলাম কি, ওকে নিয়ে কোথাও ঘুরে আসবো, তাহলে হয়তো। একদম ঠিক বলেছিস, যা যা ঘুরে আয় দুজন।
কিন্তু কোথায় যাবি? তুজা চিলের মতো চোখ করে তাকিয়ে আছে ওদের দিকে। এগুলো যে সাইফের প্ল্যান তা বুঝতে সময় নিল না তুজার চতুর মস্তিষ্ক। সাইফ বলল, যেহেতু শীতের মৌসুম চলে, শ্রীমঙ্গল যায়। দেখি ফট করে বলল, ভাইয়া তুমি কি গরিব নাকি? ভাবিকে প্রথমবার ঘুরতে নিয়ে যাচ্ছ, দেশের বাইরে কোথাও যাও। নদীর গালে হাত দিয়ে চেয়ারে বসে আছে মুখ ভার করে। রাত হয়ে গেছে, এখনো তুমুল কল দেয়নি। এখন মনে মনে ভাবছে তখন দিদিকির মতো ফট করে বলে দিলেই পারতো ভালোবাসি। ধুর, মনে মনে নিজের প্রতি বিরক্ত হচ্ছে। উনি সব বোঝে বলে, তাহলে এটা বুঝলো না? কচু বুঝে উনি। সাইরা মেয়ের মাথায় টোকা মারলো। কি বিবির করছিস? ভাবছি কাল ভার্সিটিতে যাব। যাস, এখন খা। রাতের খাওয়া দাওয়া শেষ করে উঠে গেল সবাই। সাইফ আর অদিতি জামা কাপড় গোছাচ্ছে। তুজা নিজের ঘরে চলে গেল। নদী রুমের মধ্যে এদিক ওদিক পায়চারি করছে। কল দিয়েছিস? দিঘির কথায় চমকে পিছনে তাকালো নদী। দিঘির চোখ গোল গোল করে বলল, কল দিয়েছিস? নদী বিরক্ত হয়ে বলল, না, শর্ত। দে নাম্বার দে। হ্যাঁ। দেখি চটে গিয়ে বলল, আরে বলদি ফোন নাম্বারটা দে, আমি কথা বলছি। নদীর চোখ কপালে ওঠা চোখ। তুই কথা বলবি? না না, একদমই না। তুই কি বলতে কি বলবি? দরকার নেই। আমি কি তোর মতো ভোদাই নাকি? দে নাম্বার দে। নদী দিঘিকে নাম্বারটা দিল। দেখি নিজের ফোন থেকে কলগুলো দুবার রিং হতেই কল ধরল তুমুল। হ্যালো। দেখি নদীকে ইশারা করলো, ফোন রিসিভ করেছে। নদী হাত দিয়ে ইশারা করলো, কথা বল, কথা বল। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলো, কেমন আছো? দেখি নদীর দিকে তাকিয়ে ঠোঁট পাকালো। আপনি আমায় চিনলেন কি করে? তুমুল ওপাশ থেকে জবাব দিল, আমি কি তোমার বোনের মতো যে চিনব না? দেখি হেসে বলল, ইয়ে ভাইয়া, আপু তো। একদম বলবে না তোমার বোনের কথা। যে আমাকে ভালোবাসে না তার কথা শুনতে আমি ইন্টারেস্ট নই। রাখছি, বাই। ফোন কেটে দিল তুমুল। ফোন পকেটে রেখে একাই হাসতে লাগলো তুমুল। দেখি মুখ ভার করে ফোনটা রেখে দিল। নদী এসে দিঘির পাশে বসে বলল, এখন কি করবো রে? দেখি নিজের মোবাইলটা নিয়ে উঠে গেল। আমি বলেছি না তুই সিঙ্গেলই মরবি? এত হ্যান্ডসাম জিজু আমার, তুই আস্ত একটা বলদি। দিঘি বেরিয়ে গেল রুম থেকে। নদীও শুয়ে পড়ল। সকালে ভার্সিটি যেতে হবে, কিন্তু তুমুলের চিন্তায় ঘুমই আসছে না তার। হসপিটালের নাটক শেষ করে বাড়িতে এসেছে সুফিয়ান। বেলকনিতে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ফুঁকছে আর ফোনে কথা বলছে। কাল ভার্সিটিতে একটা এক্সাম আছে। কাল খুকি যাবে ভার্সিটিতে, সম্ভবত। রেডি থাকিস, কালি যেন মুন্নি একদম বদনাম হয়ে যায়। সকাল সকাল নদী গোসল সেরে রেডি হয়ে নিয়েছে ভার্সিটি যাবে বলে। নীল চুড়িদার, সাথে স্বর্ণের ছোট্ট একজোড়া কানে দুল, এই তার সাজের মূল উপাদান। না কোনো প্রসাধনী প্রলেপ, না কোনো ঠোঁটে রঙিন করা লিপস্টিক। চুল আঁচড়ানোর সময় ড্রেসিং টেবিলের সামনে থাকা ছোট্ট লাল রঙের বক্সটি দেখছিল নদী। তুমুলের কিনে দেওয়া সেই ডায়মন্ডের লকেটটা আছে। তুমুলের কথা মনে পড়তেই আবার ঝলমলে মুখটা অন্ধকার হয়ে এলো। লোকটা আসলেই পাষাণ, নিচে থেকে তো কল দিলই না। নদী নিজের বোনকে দিয়ে কল দেওয়ালো, সেটাও সিরিয়াসলি নিল না। চিরুনিটা রেখে নদী জুয়েলারি বক্সটা হাতে নিল। ছোট্ট লাল বক্সটা খুলে দেখলো লকেটটা একদম জলজল করছে। নদীর চোখও চিকচিক করে উঠল। আজ ভার্সিটি থেকে ফিরে যত চাই হোক কল দেবে তুমুলকে। ও যা বলে বলবে, যত গালি দেয় সব শুনবে, কিন্তু এই দূরত্ব আর সহ্য হচ্ছে না তার। লকেটের সাথে চেনও ছিল। চিকন সূক্ষ্ম কাজ করা চেনটা দিয়ে লকেটটা গলায় পড়ল নদী। আয়নায় নিজেকে দেখলো, বড্ড মানিয়েছে। আপনা আপনি হাসি ফুটল ঠোঁটে। একেবারে রেডি হয়ে বেরোলো। খাবার খেয়ে তারপর ভার্সিটি যাবে। ড্রয়িং রুমে সবাই উপস্থিত আছে, শুধু নেই তুজা। নদী চারিদিকে চোখ বুলিয়ে বলল, দাদা ভাই কোথায়? খেতে আসেনি এখনো? দাঁড়াও, আমি ডাকছি। আঞ্জুমান খাবার পরিবেশন করছে, সেও সম্মতি দিল। হ্যাঁ যা তো, ডেকে নিয়ে আয়। ডেকে লাভ নেই, ও বাড়িতে নেই। হাবিব চৌধুরী খাবার খেতে খেতে বলল কথাটা। নদী উঠে পুনরায় আবার চেয়ারে বসে পড়ল। নেই মানে? কোথায় গেছে দাদা ভাই? বাড়িতে। আঞ্জুমান অবাক হয়ে পড়ল। চলে গেছে মানে? কি যা তা বলছো ছোট ভাই? ও কখন গেল?
সকালে চলে গেছে, বাড়ি থেকে কল এসেছিল, তাই সবাই ঘুমিয়েছিল বলে ডাকেনি। হাসান চৌধুরী চিন্তিত স্বরে বললেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে ভাইজান। নদী অদিতির পাশে বসেছে। এমনিতেই অদিতি এটা ওটা বলে হাসাহাসি করে, কিন্তু কাল থেকে নদী খেয়াল করেছে অদিতি খুব গম্ভীর কিছু তো নিশ্চয় হয়েছে। নদীর ভাবনে ছেদ ঘটে সাইরার কথায়।